আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পথে টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম একজন অদ্বিত মুখ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর অন্যতম একজন আদর্শ সৈনিক, সাবেক 20 দল এবং পরবর্তীতে 12 দলের শীর্ষ নেতা, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান, নোয়াখালী 5 এর নন্দিত মুখ জনাব শামসুদ্দিন পারভেজ আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানের কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন ব্যক্তিত্বের জন্য তৃণমূল থেকে রাজপথ কাঁপিয়ে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন, তার কাছ থেকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের জাতীয়তাবাদ এর কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন যারা শামসুদ্দিন পারভেজ। যে যারা আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার রাজপথে পথ চলা, আপনি দর্শকদেরকে জানান কি চেতনা প্রেরণার ভিত্তিতে আপনি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের যিনি ধারক বাহক জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে রাজপথে আসলেন এবং অদ্যাবধি নেতৃত্ব দিচ্ছেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই প্রোগ্রাম যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় ভাইরা, আজকে আমি শুরুতেই স্মরণ করছি সে সকল জুলাই যোদ্ধাদেরকে যারা এই দেশটাকে আমাদেরকে গত ৩৬শে জুলাই পুনরায় স্বাধীন করে দিয়ে গেছে। আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি এই দেশের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এ দেশের রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করে আমাদেরকে ১৯৭১ সালে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছে। আমি স্মরণ করছি আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, যিনি ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ছিলেন এবং এই দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, যাকে মাদার অফ ডেমোক্রেসি বলা হয়, সেই বেগম খালেদা জিয়াকে আমি স্মরণ করছি। উনি আজকে অসুস্থ, আমি ওনার সুস্থতা কামনা করছি। তারই সাথে সাথে স্মরণ করছি এবং গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের আজকের বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যিনি সুদূর লন্ডন থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং অত্যন্ত সুকৌশলে উনি আমাদের এই ৩৬শে জুলাই যে বিপ্লব, সেটা আমরা ১৭ বছর যাবৎ আমরা যে আন্দোলন করেছিলাম তার নেতৃত্ব দিয়ে অত্যন্ত দক্ষতার সাথে আমরা ৫ আগস্ট একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, যার ফলশ্রুতিতে আজকে আমি এখানে কথা বলতে পারছি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন গত ৫ আগস্টের আগে গত ১৭টি বছর আমরা মন খুলে কোনো কথা বলতে পারিনি। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বুলণ্ঠিত হয়েছে একটি রাষ্ট্রের দ্বারা। সেই রাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের কারণে বাংলাদেশের একটা নতজানু সরকার প্রতিষ্ঠিত ছিল। সেই সরকারকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করার জন্য আমরা অনেক তাজা রক্ত দিয়েছি, প্রাণ দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। ফলশ্রুতিতে সর্বশেষ আমাদের ছাত্র জনতা, এদেশের আপামর জনতা, রিক্সাজীবী, শ্রমজীবী মানুষ রাস্তায় নেমে এসে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করে। আমি আমার ছাত্র জীবন থেকে, যখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাষণ শুনতাম ছোটোকালে রেডিওতে। সেই তখন থেকে আমি জিয়াউর রহমানের ভক্ত এবং অনুরাগী। আমার মনে আছে আমি জিয়াউর রহমানের যে ড্রেস আপ, গেট আপ, এগুলোকে আমি ফলো করতাম আমার ছাত্র জীবনে। পরবর্তীতে আমি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি ছাত্র জীবনে ছাত্র দলের সাথে সম্পৃক্ত হই। এরপর ক্রমানুসারে আমি রাজনীতির মাঠে একটা সক্রিয় রাজনীতিবিদ হিসাবে প্রতিষ্ঠিত। জি, আপনি জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলছেন। আমাদের স্বাধীনতার ক্ষেত্রে দুজন ব্যক্তির নাম বেশি আলোচিত এবং অনেক বেশি উদ্ভাসিত এবং দুটি ধারাও প্রবর্তিত। ৭ই মার্চের ভাষণে জনাব শেখ মুজিবুর রহমান একটি আবেগ আবহ সৃষ্টি করলেন বটে, কিন্তু ২৫শে মার্চের পূর্ব পর্যন্ত
কোনো ফল আসলো না এবং যে সময় তার খুব গুরু দায়িত্বশীল নেতৃত্ব দরকার ছিল সে নেতৃত্ব থেকে তিনি সেফ এক্সিট নিলেন। এমন অবস্থায় অপারেশন জেনোসাইডের বাংলাদেশ, এমন অবস্থায় সিদ্ধান্তহীনতার বাংলাদেশে যে মানুষটি উই রিভোল্ট বলে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিলেন এবং এই ঘোষণার মাধ্যম দিয়ে বাংলাদেশের স্বাধীনতা শুরু হলো। আমাদের স্বাধীনতার ইতিহাসের ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রথম ঘোষণার পরিবর্তে দ্বিতীয় ঘোষণা বিগত 17 বছর আমরা আওয়ামী লীগারদের মুখে শুনেছি তিনি ঘোষক নন, পাঠক, নানা কথা আওয়ামী লীগ বলে এক্সিট হয়ে গেছে। সেক্ষেত্রে স্বাধীনতা যুদ্ধের ঘোষণার ইতিহাসের ক্ষেত্রে পাঠ্যক্রমের জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে প্রথম ঘোষণা দিয়েছিলেন এককভাবে, পরবর্তীতে আরেকটু কলেবার বাড়িয়ে বিভিন্ন রাজনীতিবিদদের অনুরোধে তিনি অন বিহাফ অফ শব্দটি উল্লেখ করেন। এই সত্য ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে প্রবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ কল্যাণ পার্টি কিভাবে কাজ করছে, একজন শামসুদ্দিন পারভেজ আসলে এটাকে কিভাবে দেখেন? জি, আমি এই জিনিসটাকে এইভাবেই দেখি যে 1971 সালের যে 7ই মার্চ মরহুম শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে অর্থাৎ তৎকালীন রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণটি ছিল লিখিত ভাষণ, কিন্তু সেই ভাষণের মাধ্যমে মধ্যে কোথাও তখন ছিল না যে স্বাধীনতা ঘোষণার কথা ছিল না। সর্বশেষ আমার জানা মতে তখনকার যারা এখনো জীবিত আছে তাদের ভাষ্যমতে শেখ মুজিবুর রহমানকে এক প্রকার তৎকালীন ওনার 4 খলিফারা বাধ্য করেছিলেন বলতে যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, কিন্তু এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই কথার মাধ্যমে স্বাধীনতার ঘোষণা হয় না। এইবারের সংগ্রাম এটা একটা বক্তব্য ছিল। দেখা গেল এই বক্তব্য দেওয়ার পরই উনি পাকিস্তানে সেফ এক্সিট নিয়ে গেলেন, উনি পাকিস্তান সেনাবাহিনীর পাকিস্তানের হাতে উনি বন্দী হয়ে গেলেন, উনি পাকিস্তানে চলে গেলেন, ওনার পরিবার পাকিস্তান সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলে গেলেন এবং উনি মাসিক ভাতা পেতেন, ওনাদের গাভীটা পর্যন্ত অক্ষত ছিল, গরুর দুধটা জয় খেতেন, সেই গাভীটা অক্ষত রেখে সেই পরিবারকে অক্ষত রেখে স্বাধীনতার কিভাবে সংগ্রাম করলেন আমার এটা মাথায় আসে না। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলতে চাই তখন এই বাংলাদেশে যখন 25শে মার্চের কালো রাত্রি যে অপারেশন সার্চলাইট হলো, পাকিস্তান সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইনে হামলা করলো, এরপর চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেন জিয়াউর রহমান রিভোল্ট। হ্যাঁ, উনি এই রিভোল্ট ঘোষণা করে উনি স্বাধীনতার ঘোষণা দিলেন। উনি তখন বললেন সবাইকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। তারপরে যেটা আমাদের দেশের রাজনীতিবিদরা তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বললেন যে যেহেতু এটা একটা গণ আন্দোলন সেহেতু একজন রাজনীতিবিদের নাম বলতে হয়, উনি যেহেতু আমাদের শেখ মুজিবুর রহমানের নাম বলে উনি উই রিভোল্ট বলছেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। এই কথাটি এটাই হলো যাই ইতিহাস, কিন্তু প্রথম রিভোল্ট করার ব্যাপারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেউ অনুপ্রাণিত করে নাই, উনি নিজেই অনুপ্রাণিত হয়েছেন। উনি অনুপ্রাণিত হয়ে উনি দেশের স্বাধীনতার জন্য উনি নিজের জীবনকে বাজি রেখে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। কিন্তু যে স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবুর রহমানের নামে দিয়েছেন, শেখ মুজিবুর রহমান কি জানেন? জানতেনও না। শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতার পর ওনাকে লন্ডন নিয়ে যাওয়া হলো, উনি সাংবাদিকদের বললেও আমাকে কেন সবাই অনারেবল বলতেছে, ইউর এক্সেলেন্সি কেন বলতেছে, দেশটা কি স্বাধীন হয়ে গেছে, তোমরা কি শেষ করে দিলে, এই ধরনের মন্তব্য শেখ মুজিবুর। তাহলে বুঝা গেল শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনতা চান নাই, উনি যেটা চেয়েছেন ওনার পাওয়ার। এখানে মূলত পাওয়ারের দ্বন্দ্ব ছিল শেখ মুজিবুর রহমান এবং ভুট্টো খান। এদেশের ওই দেশের ভুট্টো, এদেশের শেখ মুজিব, দুইজনের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের কারণেই আমাদের দেশটা এইভাবে। আপনি যেটা বলছেন সত্য ইতিহাসগুলি যখন দেশ এবং জনগণের কাছে না যায়, বিশেষ করে আমাদের স্টুডেন্ট বা প্রতিটি ঘরে ঘরে যখন না যায়, তখন কী ধরনের ইফেক্ট হয় তার একটু খণ্ডচিত্র দিচ্ছি। শেখ হাসিনার পলায়নের পর লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলা প্রশাসনের ইউনো উর্মি ৩৩তম বিসিএস অ্যাডমিন, তিনি বলেছেন মীমাংসিত সত্য নাকি শেখ মুজিবুর রহমান জাতির পিতা, মীমাংসিত সত্য নাকি
শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, এই যে এই কথাটি যেভাবে গোয়েবলস থিওরির মতো করে মার্কেটিং করা হচ্ছে, এ থেকে জাতির উত্তরণের প্রয়োজনে, সঠিক ইতিহাসটির জানার প্রয়োজনে, পাঠ্যক্রমের জায়গাগুলিকে টাচ করার প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার বরাবর আপনার কি অভিব্যক্তি, এবং পরবর্তীতে জনাব তারেক রহমান যদি বিএনপির নির্বাচনের মাধ্যম দিয়ে প্রধানমন্ত্রী হন, তার কাছেই বা আপনার কি বার্তা থাকবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই ব্যাপারে আমার একটি সুস্পষ্ট বক্তব্য আছে। সেটা হলো বঙ্গবন্ধুকে উপাধি দিয়েছে, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছে আসম আব্দুর রব সাহেব। আজকে আসম আব্দুর রব সাহেবের অবস্থান কোথায় আপনি দেখেন। আসম আব্দুর রব সাহেব কি বঙ্গবন্ধুকে অন করে? আজকে তিনি কি বঙ্গবন্ধু বলেন না? উনি বলেন না, বরং এটা নিয়ে ওনার আক্ষেপ আছে যে আমরা ভুল লোককে সিলেকশন করেছি। এবং এমন আক্ষেপ আমি আরো অনেক মুক্তিযোদ্ধাকে করতে দেখেছি, যারা তখন শেখ মুজিবুর রহমানের কথায় বঙ্গোপসাগরের পানি ঢাকা শহরে নিয়ে আসতে পারতেন, এমন উত্তাল তরঙ্গ ওনারা সৃষ্টি করেছিলেন। এই যৌবনের উত্তাল তরঙ্গকে শেখ মুজিবুর রহমানের কিছু বয়ান দিয়ে উনি কাজে লাগিয়েছিলেন। বয়ানগুলো এমন ছিল, কিছু সত্য কিছু মিথ্যা। এই সত্য মিথ্যা বয়ান দিয়ে ছাত্র জনতাকে তখন উদ্বুদ্ধ করেছিলেন। বাট এদেশে শেখ মুজিবুর রহমান ওনার পরিবারকেই রক্ষা করতে চেয়েছিলেন। উনি এই দেশটাকে রক্ষা করতে চাইতেন না। এই দেশটাকে যদি উনি রক্ষা করতে চাইতেন তাহলে উনি চলে যেতেন না, উনি পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিজে বন্দী হতেন না, এবং স্বইচ্ছায় বন্দী। যেটা একটা হলো যে সেনাবাহিনী বন্দী করছে, আপনাকে জোর করে বন্দী, উনি কিন্তু একদম নিজেই ওনার জামা কাপড় গুছিয়ে উনি চলে গেছেন। তাহলে বোঝা যায় যে উনি এদেশের স্বাধীনতা চান নাই, উনি এদেশের মানুষের শান্তি চান নাই, উনি এদেশটাকে এদেশ যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে এটা উনি চান না। উনি চেয়েছেন উনি প্রধানমন্ত্রী। আপনি যেটি বললেন যে সেই কথাটির আসলে প্রমাণ মিলল কিনা, ৭২-এর ১০ জানুয়ারি যাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে এই জাতি গ্রহণ করলো, তিনি রাষ্ট্রপতি হতে চান নাকি প্রধানমন্ত্রী হতে চান, সবকিছুতেই এ দেশের মানুষের নারাজি ছিল, মানে রাজি ছিল সবকিছুতেই। সেই মানুষটি ৭২-এর ১০ জানুয়ারি থেকে ৭৫-এর ১৫ আগস্টের মধ্যে এই দেশবাসীর কাছে নিজেকে কেমনভাবে রিপ্রেজেন্ট করলেন যে যার এত শুভানুধ্যায়ী, এত ভালোবাসার মানুষ, তার লাশটি দাফন করার প্রতি কেউ আবেগ রাখলো না, যাকে ইতিহাসের কলঙ্কজনকভাবে সবচেয়ে কম সংখ্যক মানুষের জানাজার রেকর্ড গড়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন। এটি একজন মানুষের কতটা নিজেকে অসহায় করলে, কতটা নিজেকে হতভাগা ৩.৫ বছর করলে তার শেষ পরিণতি এমন হয়েছিল বলে আপনি মনে করেন? জি, আপনি জানার কথা, মরহুম শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে এসেছেন তখন কিন্তু এদেশের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন সাহেব। কিন্তু তাজউদ্দিন সাহেবকে এখন একজন প্রধানমন্ত্রী থাকা অবস্থা আরেকজন তো প্রেসিডেন্ট হয়, রাইট? কিন্তু মরহুম শেখ মুজিবুর রহমান কি করলেন? উনি নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়ে অনির্বাচিত, এটা কিন্তু মানুষের জনগণের নির্বাচিত না, নিজেই প্রধানমন্ত্রী ঘোষণা করে উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট যাকে বলা যায় তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের আগে বাংলাদেশে কেউ নির্বাচিত, শেখ মুজিবুর রহমান এই স্বঘোষিত প্রধানমন্ত্রী হয়ে উনি দেশকে শোষণ করেছেন। উনি ৭২-৭৩ যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনে উনি ব্যালট বক্স চুরির মাধ্যমে একটা বাংলাদেশ, যে বাংলাদেশের স্বাধীন হওয়ার পিছনে যে কাজটি, যে জিনিসটি বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিল সেটা হলো যে একমাত্র গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা যেহেতু পাকিস্তানের থেকে অনেক দূরে, পাকিস্তান আমাদের থেকে একটা ভিন দেশি, তাদের ভাষার সাথে আমাদের মিল নেই, অতএব এবং তারা আমাদের উপর তাদের শাসক গোষ্ঠী পুরোটাই পাকিস্তানের, তাই আমরা চেয়েছি আমাদের নিজস্ব শাসক গোষ্ঠী হবে, আমাদের যারা থাকবে আমরা একই ছাতার নিচে, একই আমব্রেলার নিচে, একই ভাইয়ে সমানভাবে আমরা এই দেশটা পরিচালনা করব, কোনো ভিন দেশি যাতে বাংলাদেশ পরিচালনা না করে। এইটা থেকেই তো স্বাধীনতা। কিন্তু আমরা কি দেখলাম ৭১ সালের যখন যুদ্ধ পরবর্তী শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসলেন, আসার পর এদেশে উনি স্বঘোষিত প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এরপরে উনি কি করলেন? স্বঘোষিত প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের মানুষের উপর স্টিম রোলার চালান, উনি রক্ষী বাহিনী গঠন করলেন, উনি মুজিব বাহিনী গঠন করলেন।
একটা রাষ্ট্রের জন্য সর্বপ্রথম যেটা দরকার ছিল সেটা হলো যে আমাদের দেশের যে প্রশাসন, যে পূর্ব পাকিস্তানের যে প্রশাসন ছিল, এদেরকে ঢেলে সাজিয়ে তারপরে রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করা, ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে সবাইকে অ্যাকোমোডেট করে একটা সুন্দর রাষ্ট্র পরিচালনা করা। সেখানে এই রাষ্ট্রটাকে, আপনি যে আমাকে কোশ্চেন করেছেন শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা হয়, আমি বলবো যে শেখ মুজিবুর রহমান জাতির পিতা নয়, এটা আওয়ামী লীগের পিতা। আওয়ামী লীগ তাকে জাতির পিতা ঘোষণা করেছে, কিন্তু এই জাতি তাকে জাতির পিতা হিসেবে মানে নাই। এবং এদেশ এটা যদি মানতো, যদি জাতির পিতাই মনে করতো, তাহলে 15 আগস্টের এই ঘটনা ঘটতো না। কারণ শেখ মুজিবুর রহমানের যে জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, 71-এর আগে, 71-এর যখন ওনার একটা গুণ ছিল, উনি একজন ভালো বক্তা ছিলেন, উনি মানুষকে আকৃষ্ট করতে পারতেন, মানুষের প্রতি উনি দরদ দেখাতে পারতেন, যে দরদটুকু আমরা অনেক সময় বললি না যে এটা রাজনীতিবিদের দরদ, এই রাজনীতিবিদের দরদটা ওনার মধ্যে আর্টিফিশিয়ালি ওনার রাজনীতিটা চরম ছিল, ওনার মধ্যে রাজনীতিটা চরম ভাবে ছিল। এবং শেখ মুজিবুর রহমানের ইতিহাস যদি আপনারা জানেন, আপনারা যদি পড়েন বা বুঝেন, এবং সাবেক যারা নেতা ছিলেন ওনার সময়, তখন আপনারা দেখতে পাবেন যে শেখ মুজিবুর রহমান কিভাবে আর্টিফিশিয়ালি মানুষকে মোবিলাইজড করে উনি একটা আন্দোলনের দিকে মানুষকে নিয়ে গেছে। তো সেটা আমি এখানে যে বিষয়টি সংযুক্ত করা দরকার সেটি হলো যে 72-এ যিনি মহাহিরো, 75-এ তিনি কেন হলেন মহাজিরো? 72-এর বঙ্গবন্ধু যেখানে ঐতিহাসিকভাবে 75-এ বঙ্গশত্রুতে পরিণত হলেন, তাকে 15 আগস্টের পরে আবার দেশে বঙ্গবন্ধু বলা হয় শ্রদ্ধা করে, আবার কেন তাকে জাতির পিতা বলা হয়? তিনি তো জাতির পিতা নন, কারণ জাতির পিতার ভূমিকা তিনি পালন যদি করতেন তাহলে তাকে তো শ্রদ্ধা ভরে পিতার লাশ দাফন করার জন্য এ জাতির লোকজন সেদিন টুঙ্গিপাড়াতে যেত, যায়নি তো। কেন যায়নি? কারণ তিনি 3.5 বছরের দায়িত্ব পাওয়ার পরে নিজের পরিবার ছাড়া কাউকে চেনেননি, কারোর প্রতি গুরুত্ব দেননি, বুভুক্ষ জনগোষ্ঠীর জন্য তার কোনো দরদ ছিল না, দয়া ছিল না, মায়া ছিল না। অর্থাৎ দেশটাকে যদি আমরা একটি সন্তানের মতো মনে করি, ইয়াতিম সন্তান বলবো এই কারণে যেহেতু যুদ্ধবিধ্বস্ত দেশ, ইয়াতিম সন্তানদেরকে যেভাবে পিতা হিসাবে লালন পালন করার কথা ছিল সেটি করতে না পারার কারণে পিতৃত্বের জায়গা থেকে তিনি পুরো ডাবল জিরো পেয়ে যিনি পৃথিবী থেকে বিদায় নিলেন, তাকে পুনরায় হিরো করে পুনরায় জাতিবিদার করার প্রবণতার যে জায়গাটি রয়েছে, এটি নিয়ে আসলে ব্যাপক আলোচনা করা দরকার কিনা? অবশ্যই এই ব্যাপারে আমাদের ব্যাপকভাবে আমাদের জনগোষ্ঠীর মাঝে আলোচনা দরকার। আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাসী তারা অবশ্যই এই ইতিহাসটাকে, সঠিক ইতিহাসটাকে তুলে আনতে হবে। এবং আমাদের দেশের এখন যে ইতিহাস চর্চা হচ্ছে, গত 15 বছর আমরা যে ইতিহাস পেয়েছি, এখানে আমরা যেটা পেয়েছি সেটা শেখ মুজিবুর রহমানকে একেবারে জাতির পিতা তো নয়, একদম পূজনীয়, পরম পূজনীয় করা হয়েছে, যার মাধ্যমে ওনার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে, প্রত্যেকটা থানা লেভেলে, প্রত্যেকটা ইউনিয়ন লেভেলে ওনার মূর্তি বানানোর এক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করেছি, যেটা এই 5 আগস্টের পরে সেই মূর্তিগুলোর অবস্থানও আপনারা দেখেছেন। এই মূর্তি ভাঙ্গার যে দেখেছেন আপনারা, উৎসব দেখেছেন, এতেই প্রমাণিত হয় যে বাংলাদেশে কতটুকু উনি নিন্দিত ছিলেন। ওনাকে শুধু ক্ষমতা দিয়ে, ওনাকে শুধু ওনার মেয়ে এক পেশি ভাবে এই দেশের মানুষের উপর চাপিয়ে দিতে চেয়েছেন, এবং যেটা চাপিয়ে দিয়েছেন 1971 থেকে 75-এর মধ্যে। আমি আপনাকে একটু বলে নিই যে 1974-এর দুর্ভিক্ষের কথা আপনাদের মনে আছে। সেদিন এদেশের মানুষ খেতে পায়নি, এদেশের কুকুর, পাখি এবং মানুষ একসাথে খেয়েছে, ডাস্টবিনের ময়লা আবর্জনা খেয়েছে, মানুষ খাদ্যের অভাবে মারা গিয়েছে। যত লোক মুক্তিযুদ্ধে মারা যায় না তার চেয়ে বেশি লোক মারা গেছে 74-এর দুর্ভিক্ষে। আমাদের 74-এর দুর্ভিক্ষের এই কাহিনী কিন্তু আমাদেরকে আড়াল করেছে। 71-এর কাহিনী দিয়ে 74-কে আমাদেরকে একেবারে বুঝতে দিচ্ছিল না গত 15 বছর। প্রিয় দর্শক, আপনারা শুনে আমি প্রায় প্রশ্ন করি, আমি মুক্তিযোদ্ধাদেরকেও প্রশ্ন করেছি, আমি এদেশের সুশীল সমাজকে প্রশ্ন করেছি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে। আমি বলেছি যে 1974-এর যে জেনারেশন, 74 জেনারেশন যারা আমরা ছিলাম, আমাদের যাদের জন্ম স্বাধীনতার অব্যবহতি পরপর 72-এ, তারা 74-এ কি ছিল? কেউ মায়ের বুকের দুধ খাতেন, কেউ দুধ ছেড়েছেন, তখন গরুর দুধ খাবেন, এই ধরনের তো বাচ্চাদের খাওয়ার কি এগুলা। তাহলে মায়ের দুধ তো দূরের কথা,
গরুর দুধ দূরের কথা বার্লি পর্যন্ত বাংলাদেশের মানুষ পায় না, লবণ পায় নাই, তাহলে এই জাতি ওই একটা পুরো জেনারেশন গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, পুরো জেনারেশন এদের ব্রেনে এটা টোটালি পুষ্টিহীন হয়েছে। আর তারা যারা ওই জেনারেশনটা এখন এসে তারা সচিবালয়ের সচিব হয়েছে, ওই যে এই যে 15 বছরের আপনারা দেখতেছেন, এটা আমি মনে করি ওই জেনারেশনটাই এখন নতজানু সচিব দেখেছেন না আপনারা, নতজানু প্রশাসন দেখেছেন, কারণ হলো যে ওদের মধ্যে ওই স্পিড নাই তাদেরকে। তখন আমি বলবো যে এটা ভারত তখন এটা পরিকল্পিতভাবে আমাদেরকে 74-এর এই দুর্ভিক্ষ ভারত সৃষ্টি করেছে বাংলাদেশ, কারণ তারা আমাদেরকে স্বাধীন করেছে, তারা বলে আমাদেরকে স্বাধীন করেছে, কিন্তু আমাদেরকে একটা দুর্ভিক্ষ, আমাদের সালার শর্ট পর্যন্ত তারা কিনে নিয়ে গেছে, আমাদের এই পাটের বীজ পর্যন্ত তারা নষ্ট করে দিয়েছে। তাহলে এই ভারত, যে ভারত আমার বন্ধু হয়ে আমাকে স্বাধীনতা এনে দিল, তারা বলতেছে আমরা তোমাদেরকে স্বাধীন করে দিছি। আমি তো বলবো যে তারা আমাদেরকে তাদের পক্ষে নেয়ার জন্য তারা একটা করদ রাজ্য দুর্বল করেছে, এবং এই দুর্বলতার মাধ্যমে আমরা একটা দুর্বল জাতিতে পরিণত হয়েছি। সেটা 74-এ যে ভার্লিহীন, যে পুষ্টিহীন একটা জেনারেশন সৃষ্টি হয়েছে, সেটা এই গত 15 বছরের নেতৃত্বে ছিল বিভিন্ন অফিস আদালতে। এই জন্য এদের মেধায় ধরে নাই যে শেখ হাসিনার মতো এত ফ্যাসিস্ট তাদের উপর চেপে বসেছে, যিনি 71-এ নিজের জীবন বাজি রেখে এ জাতির মুক্তির জন্য মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন এবং সংগ্রাম করলেন। তিনি 75-এর 7 নভেম্বর এ জাতির কাছে নিজেই জনগণের আস্থার পাত্র হওয়ার কারণে তার জন্য মানুষ জীবন বাজি রেখে তাকে উদ্ধার করলো এবং এদেশের প্রধান সামরিক প্রশাসক হিসেবে যাকে দায়িত্ব প্রদান করলো, তিনি এ দেশটাকে আবার ইয়াতিম সন্তানের মতো করে নিজেকে পিতার জায়গায় নিয়ে যেভাবে ধারণ করলেন, 10,000 কিলোমিটার পায়ে হাঁটলেন, পুরো মানচিত্রটাকে যিনি ঘেটে হেঁটে মাঠে ঘুরে বেড়ালেন, তিনি এই জাতির মানুষের কাছে যেভাবে আস্থাভাজন হলেন, যেভাবে পিতৃত্বর স্নেহময় দিয়ে ভালোবাসা দিলেন, তারই ফলশ্রুতিতে তার বিদায়কালীন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রেকর্ড হিসেবে তার হত্যা হওয়ার পরে তার যে দাফন হলো, তার প্রতি যে অনুযোগ রাখলো, আবেগ রাখলো, তার প্রতি যে অনুকম্পা রাখলো, বিবেক জাগরিত হলো, অশ্রু সজল হলো, কন্দন প্রিয় হলো যে এ জাতি, তাতেই আসলে তিনি স্বীকৃত এ জাতির প্রিয় পিতা হিসাবে ওই 81-র 30 মের পর থেকেই তিনি স্বীকৃত অটো হয়ে গেছেন কেনা মানুষের চোখের অশ্রু দ্বারা। প্রিয় উপস্থাপক, আপনি যে প্রশ্ন করেছেন খুবই আমি বলবো যে যুগ উপযোগী। আজকের এই প্রেক্ষাপটে, আজকের এই জুলাই বিপ্লবের পরে এটা আমাদের জন্য একেবারে সময়োপযোগী একটা প্রশ্ন, যে আমরা বাংলাদেশের ইতিহাসটাকে কি পুনরায় তাকিয়ে দেখব, আর যদি না দেখি তাহলে আমাদের কি হবে। আমরা আর আমাদের ইতিহাসটাকে, আপনি কিছুদিন আগে আমাদের একজন ইতিহাসবিদ, ওনার নামটা বদরউদ্দিন ওমর সাহেব বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে, স্বাধীনতার ইতিহাসে যে স্ক্রিপ্ট লেখা হয়েছে পুরোটাই মিথ্যা। তাহলে বদরউদ্দিন ওমর সাহেবের মতো একজন প্রখ্যাত ইতিহাসবিদের যদি এই ধরনের মন্তব্য হয়, তাহলে আমরা কি এখন নতুন যে জুলাই বিপ্লবের পর 53 ইয়ার্সের পরে আমরা যে জেনারেশন, এখন কিন্তু আর মুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধার কোনো ইয়ে থাকার কথা নয়, কিন্তু তারপরেও আমরা এই দেশে মুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধা হিসেবে আমরা যে বিভাজন সৃষ্টি করতেছি, এটাকে মিটে ফেলতে হবে। এই দেশে এখন 50 ঊর্ধ্ব যারা তখন 71-এ জন্মগ্রহণ করেছে, তারা এখন 50 ঊর্ধ্ব। অতএব এই লোকগুলো কেউই, আমি জন্মগ্রহণ করতে মুক্তিযুদ্ধ করি নাই, আমি মুক্তিযুদ্ধ করতে হলে আমার বয়স তখন 15 ইয়ার্স অ্যাভাব হইতে হবে, আর 18 ইয়ার্স। তাইলে আমি যারা মুক্তিযোদ্ধা হয়েছে 71-এর পরবর্তীতে 72-এ 75-এ জন্মগ্রহণ করে যারা মুক্তিযোদ্ধা সেজেছে, এই সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আমরা কিন্তু কল্যাণ পার্টি মাঠে কাজ করেছি, আমরা মিছিল করেছি, আমরা স্মারকলিপি দিয়েছি, এবং এর পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করেছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এটাকে আমলে নিয়েছে এবং ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে শনাক্ত করার কাজ শুরু করেছে। এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি যেটা বলতে চাই যে 1971 সালে যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, 72, 73, 74, 75-এ এসে ওনার জনপ্রিয়তা এত নিচে নামলো কেন? কেন? এই কোশ্চেনটুকু যদি আমরা
আমাদের আওয়ামী লীগের ভাইদেরকে করেই বা যারা এখন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খাচ্ছেন ওদেরকে করে তারা কি বলতে পারবে কেন এই আওয়ামী লীগ মানুষকে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভঙ্গ করেছিলেন? এই স্বপ্ন ভঙ্গ করে তারা 1975-এর এই অনেকেই বলে, আমি অনেক আমাদের এই দেশের সুশীল সমাজ এবং সেনা কর্মকর্তাদেরকে টকশোতে এসে বলতে শুনেছি তৎকালীন কিছু বিপদগামী সেনা কর্মকর্তা নাকি শেখ মুজিবকে হত্যা করেছে। আমি এটাতে একমত নই, এই জন্যই আমি এই জন্য একমত নই যে আপনি এই কথা বলুন যে 71 থেকে 75-এ এমন কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যার কারণে শেখ মুজিবকে হত্যা করতে হয়েছে। নিজে হত্যা ডেকে নিয়েছেন কিনা? হত্যা করার জন্য সে পরিবেশ সৃষ্টি হয়েছে বিদায় ওনারা জাতীয় বীর হিসেবে বাংলাদেশকে রক্ষা করেছে। আর যদি শেখ মুজিব তখন আপনি যারা টকশোতে কথাগুলি বলছেন, আওয়ামী লীগের জাতীয় চার নেতা বলে স্বীকৃত বা খ্যাত সৈয়দ নজরুল ইসলাম জনাব শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন যখন তিনি একটি দল ছাড়া আর কোনো দল করতে পারবে না এমন অধ্যাদেশ করলেন, যখন তিনি 4টি পত্রিকা ছাড়া আর কোনো পত্রিকা কথা বলতে পারবে না, লিখতে পারবে না, চলতে পারবে না, সেই আদেশ জারি করলেন, তখন জনাব সৈয়দ নজরুল ইসলাম বলেছিলেন নেতা এমন কাজ করলেন আপনাকে হত্যা করা ছাড়া আর কোনো রাস্তায় আপনি খোলা রাখলেন না। এখানে সৈয়দ নজরুল ইসলামের মতো একজন বিদগ্ধ জন কিন্তু এ ব্যাপারে জনাব শেখ মুজিবুর রহমানকে তিনি ইন্ডিকেট করেছিলেন বা তাকে হিন্টস দিয়েছিলেন, তিনি তো শোনেন নাই। তিনি না শোনার কারণে এই পরিণতি হয়েছিল। এখানে যে প্রশ্নটি আমি করতে চাচ্ছি, প্রতিটি জাতিরই একজন ফাউন্ডার ফাদার্স থাকেন বা একজন ফাউন্ডার ফাদার থাকেন। পাকিস্তানের ক্ষেত্রে মোহাম্মদ আলী জিন্নাহকে তারা সবাই অবিসংবাদিত পিতা হিসেবে গ্রহণ করছেন। আমরা যদি ভারতের দিকে তাকাই, তারা তাদের জাতির পিতা হিসাবে গান্ধীকে তারা কিন্তু ধারণ করছেন, লালন করছেন, অনস্বীকার্যভাবে স্বীকৃতি দিচ্ছেন। কিন্তু জনাব শেখ মুজিবুর রহমানকে জাতির পিতার করার ক্ষেত্রে শুধু আওয়ামী লীগ ছাড়া কেউ স্বীকৃতি যেখানে দেয় না, সেক্ষেত্রে আওয়ামী লীগ আসলেই জাতির পিতার আলোচনাটি আসবে, আওয়ামী লীগ চলে গেলেই আর থাকবে না, এমন মানে উঠানামা থাকা উচিত কিনা। এক্ষেত্রে আমাদের জাতির পিতার ব্যাপারটি মীমাংসিত সত্যের জায়গায় অন্তত গণভোটের মাধ্যমে কে জাতির পিতা হওয়ার যোগ্য এটি আলোচনায় রাখাটা অন্তত অন্তর্বর্তীকালীন সরকারই এই দায়িত্বটি পালন করতে পারেন কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক আছে, আপনি সাক্ষাৎ করেছেন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের জাতির পিতার চ্যাপ্টারটি ক্লোজ করার ব্যাপারে আসলে কি ধরনের সিদ্ধান্ত নিতে বলবেন, কি ধরনের দৃষ্টান্ত বা কি ধরনের ভূমিকা রাখতে বলবেন? আপনি জানেন নিশ্চয় যে সংবিধানে আমাদের জাতির পিতাকে একেবারে সন্নিবেশিত করা হয়েছে। জি, এটা সংবিধানের সংযোজনের বিষয় নয়, এটা মানুষের মনের বিষয়। মানুষের একটা স্পিরিট থাকা দরকার, যে একটা শ্রদ্ধা থাকা দরকার, সম্মান থাকা দরকার। মরহুম শেখ মুজিবুর রহমান সে শ্রদ্ধা সম্মান কোনোটাতেই ছিলেন না। না থাকার কারণে উনি তো জাতির ফাউন্ডার হতে পারেন না, আর উনি মুক্তিযুদ্ধ করেন নাই। ওনার পরিবারের কেউ মুক্তিযুদ্ধ করেছে বলে এমন কিছু বলতে পারবেন না, ওনার সন্তানেরা করেছে বলে বলতে পারবে না। তাহলে উনি মুক্তিযুদ্ধ হলেন কি করে? ওনার দলের লোকেরা তৎকালীন এখন এই যে ভারত আমাদেরকে যে খোঁটা আমি বলবো তাই খোঁটা দে, তোলানা দে যে আমরা স্বাধীন করে দিয়েছি, এটা কেন? কারণটা কি জানেন? ওই যে আমাদের এই আওয়ামী লীগেরা সব গিয়ে ভারতের কলকাতায় হানিমুন করেছে, আর আমাদের এই কিছু শরণার্থী শিবিরে যেটা গেছে এর পরিমাণ ওরা 1 কোটি দেখাচ্ছে, কিন্তু এর সঠিক পরিমাণ গত কিছুদিন আগে পিনাকি একেবারে বইয়ের দিয়ে দেখাই দিয়েছে যে ওদের সাংবাদিকরা কি বলেছে। তো অতএব এই যে অসত্য, আপনি 3 লাখের জায়গায় 30 লক্ষ বলে ফেলবেন, আপনি এই 1 কোটি শরণার্থী বলে ফেলবেন, এগুলা বলে ভারতকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য, শুধু একটা দেশকে ফ্যাসিলিটেট করার জন্য এই ইতিহাসগুলো করা হচ্ছে। কারণ হলো যে আমরা তখন এই নিউ জেনারেশনের কাছে বলতে পারবে যে ভারত আমাদের জন্য এতগুলো প্রাণ দিয়েছে, এত লোককে আমাদের খাওয়াইছে, এত লোককে। আপনি এই যে গত কয়দিন আগে ভারতীয় পার্লামেন্টে আপনার ইন্দিরা গান্ধীর নাতনি সোনিয়া গান্ধী কি বলেছেন? উনি বলছেন যে আমরা বাংলাদেশ স্বাধীন করে দিয়েছি, পাকিস্তান থেকে ভাগ করেছি, এই জন্যই ভাগ করেছি যে যাতে করে দুর্বল হয় আমার দাদির এগুলো ক্রেডিট। তাইলে আমরা যে 2 জাতি ভাগ হয়ে গেলে দুর্বল হয়ে যাব, এটার জন্য ওনারা করেছে, আমরা সেটা বুঝতে পারি না। আমরা সবল হই, তাহলে তারা কখনোই চাইবে না, তারা চাইবে না। তারা বলেছে যে আমরা 2 পাশে, আমার দাদি চাই নাই যে 2 পাশে আমাদের শত্রু থাকুক। এটার প্রেক্ষাপটটা আছে। আজকের
প্রেক্ষাপটেই উনি এই কথাটা বলেছে যে আপনি বাংলাদেশকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, বাংলাদেশ এখন আমাদের শত্রু হয়ে গেছে, অন্যদের সাথে বন্ধুত্ব হচ্ছে। কিন্তু এটার প্রেক্ষাপটে গিয়ে বলছে যে আমার দাদি এটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, হ্যাঁ, কাউকে বুঝতে দেন নাই, হ্যাঁ, পাকিস্তান থেকে ভাগ করে দিয়েছেন। তাইলে এই জাতির এখন বুঝার সময় এসেছে ইন্ডিয়া কি ষড়যন্ত্র আমাদের উপর করেছিল। যদি ইন্ডিয়া এই ষড়যন্ত্র না করতো তাহলে বাংলাদেশের মানুষ তাদের অধিকারের জন্য আন্দোলন করবে। তারা পাকিস্তান থেকে ভাগ হওয়ার তো এটা কোনো দোষের না। আমার যদি কেউ বৈষম্য করে তার থেকে আমি ভাগ হয়ে যাব, কিন্তু এই ভাগটা আমি নিজে হতে হবে। নিজের পায়ে যদি আমি স্বাবলম্বী হয়ে যদি আমি আন্দোলন করতাম, সংগ্রাম করতাম, পাকিস্তানিদেরকে এখান থেকে তাড়ানো কোনো ব্যাপার ছিল না, ওরা 1200 কিলোমিটার দূরে। তাহলে আপনি যেটি বলছেন, সোনিয়া গান্ধীর ভাষ্য মতে আওয়ামী লীগ থাকলে বা শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদ নামের জয় এপার ওপার বাংলা, জয় আসাম ত্রিপুরা মিজোরামকে এক করার বাংলা, জয় কাটাতারহীন বাংলা, জয় স্বাধীনতা সার্বভৌমত্বহীন বাংলা, এইটি হলেই আসলে সেটি তাদের পক্ষের হয়, অনুযোগের হয়। আর বাংলাদেশের জাতীয়তাবাদের বাংলা, বাংলাদেশি ভূখণ্ডের বাংলা বা স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলা যদি হয়, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, বাংলাদেশের জাতীয়তাবাদ হয়, তাহলে আর এটি সোনিয়া গান্ধীদের বা গান্ধী পরিবারের প্রিয় বাংলাদেশ হয় না। এটি যদি তারা বলে থাকে তাহলে এ দেশের মানুষের আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কিনা। আওয়ামী লীগ কখনো এ দেশের স্বাধীনতা চায়নি। যদি তারা স্বাধীনতা চাইতো তাহলে তাদের স্লোগানের পরিবর্তন ঘটিয়ে জয় বাংলার পরিবর্তে জয় বাংলাদেশ বলতো কিনা, এবং তারা যদি ভবিষ্যতে রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই জয় বাংলাদেশ বলে তারা রাজনীতি করবে কিনা। এ ব্যাপারে নির্বাচন কমিশনারেরও আসলে আরপিও জায়গায় সিদ্ধান্তের একটি ম্যাটার থাকা দরকার কিনা। ধন্যবাদ আপনাকে, আপনি একদম সঠিক কথাটি বলেছেন। আমি এটা প্রায় বলি, কিন্তু আমি বলবো যে কথা আছে না, সোরে না শুনে ধর্মের কাহিনী। আপনি বলেন, আপনি এত কষ্ট করে, এত জীবন দিয়ে, এত মায়ের ইজ্জত হানি করে আপনি একটা দেশ স্বাধীন করেছেন, একটা ভূখণ্ড পেয়েছেন, আপনার একটা মানচিত্র আছে। আপনি এই মানচিত্রটাকে জিন্দাবাদ বলতে পারেন না। জিন্দাবাদ শব্দটি আমাদের দেশে অনেক শব্দ আছে যেগুলো, এই চেয়ার আমি বলি, চেয়ারটা কিন্তু দীর্ঘস্থায়ী হোক, ইংরেজি শব্দ, কিন্তু আমার বাংলাদেশে এখন এটা চেয়ারটা কিন্তু বাংলার মতো ব্যবহার হয়, কেদারা কেউ বলে না। তাই জিন্দাবাদ শব্দটি আমাদের শেখ মুজিবুর রহমান নিজেও জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ বলে তার 7 মার্চের ভাষণ শেষ করেছেন। তাইলে আওয়ামী শব্দটি তো উর্দু শব্দ, এক উর্দু শব্দ দিয়ে আপনি দল করছেন, আর এক উর্দু শব্দ জিন্দাবাদ বললে আপনার গায়ে লাগছে, আপনার হয়েছেটা কি? এখানেই তোর সমস্যা, ওনাদের প্রবলেমটাই ওইখানে। ওনারা ওইটা নিয়ে ওই চেতনা বিক্রি করে খেতে চায়। ওনারা চেতনাবাজ, ওনাদের একমাত্র শুধুমাত্র ওই চেতনাটাই আছে, আর কিছু নাই। ওনারা এই দেশ শাসনেও ওনারা খুবই অদক্ষ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাতেও ওনারা অদক্ষ। আপনি যদি স্বাধীনতা সার্বভৌমত্বের অদক্ষের ব্যাপারটা আপনি দেখেন, সেই শেখ মুজিবুর রহমানের আমলে তো হয়েছেই। আমার দেশের এই যে পাকিস্তানি সেনাবাহিনীরা যে অস্ত্রগুলা, যে সম্পদগুলা বাংলাদেশে রেখে গেছিল, তখন সারেন্ডার করার পর ওনারা কোনো সম্পদ নিয়েছে? নেন নাই, কিছুই নেন নাই। আমার দেশের মিল কারখানা তখন আদমজি ছিল, তখন ভাওয়ানি ছিল, তখন ইস্পাহানি ছিল। এই ইন্ডাস্ট্রিগুলো কারা করেছে? পাকিস্তান সরকার করেছে। তো করার পরে এই সম্পদগুলা, আমার দেশের এই সম্পদগুলা লুট করে নিয়ে গেছে কারা? এই লুটের বিরুদ্ধে যখন কথা বলতে গিয়েছেন, তখন আমাদের অভিসংবাদিত সম্মানিত মেজর জলিলকে প্রথম বাংলাদেশের অ্যারেস্ট হইতে হয়, কারাবন্দী। তাইলে একজন সেক্টর কমান্ডারকে কারাবন্দী করেছে শেখ মুজিবের নির্দেশ। শেখ মুজিবকে ফোন করেছিলেন কে? মেজর জলিল ফোন করেছিলেন, কিন্তু উনি ওই কথা রাখেন নাই। উনি বলছে ওকে অ্যারেস্ট করো। কারণটা কি? ওনার দাদা হয়ে যাবে, ওনার দাদা অসন্তুষ্ট হয়ে যাবে। ওনারা বাংলাদেশের স্বর্ণ লুট করেছে, সম্পদ লুট করেছে, ইভেন বাংলাদেশের অফিসের ভালো চেয়ার টেবিল এগুলো লুট করেছে। এই হলো ভারতের ইতিহাস। ভারত হলো লুটেরাদের ইতিহাস। এরা হলো একটা বণিক শ্রেণী। এরা বাংলাদেশের উপর বাণিজ্য করেছে, আমাদের উপর যুদ্ধটা চাপিয়ে দিয়ে আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে। এখন সময় এসেছে ভারত থেকে ওই সম্পদ ফেরত আনার। ইভেন আমি বলবো যে পাকিস্তান সরকারকে, যে ওনারা কি কি রেখে গেছেন এগুলার লিস্ট, সিজার লিস্ট বাংলাদেশকে দেখ, এবং এই সম্পদ কোথায় আছে এই পর্যন্ত যারা সরকারে ছিল, ভারত সরকারকে তা এই দেশকে বুঝিয়ে দিতে হবে, ডক্টর ইউনূসের কাছে বুঝিয়ে দিতে হবে। এই আবেদন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমার থাকবে। এবং এই প্রেক্ষিতে আমি বলবো, মরহুম শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হলো,
গণহত্যার প্রেক্ষাপটটা সবাই জানে। জানার কারণ হলো এ দেশে আপনি জানেন যে ৭৫-এর ১৫ই আগস্ট যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, তখন লন্ডনে ছিলেন আমাদের নোয়াখালীর গর্ব তৎকালীন সংসদের স্পিকার মালেক উকিল সাহেব। ওনাকে লন্ডন বিবিসি সাক্ষাৎকার নিল, ওনাকে জিজ্ঞাসা করলো শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, আপনার মন্তব্য কি? উনি বললো ফেরাউনের হাত থেকে দেশটা রক্ষা পেল। কে বললেন? ওনার সংসদের স্পিকার। তাহলে এর উপরে আর কিছু হতে পারে? জনপ্রিয়তা বা কত বড় স্বৈর শাসক হলে সেক্ষেত্রে গণভোটের মাধ্যম দিয়ে কে জাতির পিতা হওয়ার যোগ্য এটি মীমাংসিত সত্য না করলে আবার যখন আওয়ামী লীগ আসবে আবার শেখ মুজিবুর রহমান জাতির পিতা হয়ে যাবেন, ৭১-এর ৭৫-এর বঙ্গশত্রুটি আবার বঙ্গবন্ধু হবেন এবং আপনার রাজনীতিবিদরাও সম্মান করে হালাদো গদগদ করে তার মীমাংসিত সত্যের বঙ্গশত্রুকে আবার বঙ্গবন্ধু বলে আপনারা বেশ পুলকিত হবেন, বেশ আবেগ আপ্লুত হবেন। এটি আসলে চিরতরে নস্যাৎ করা দরকার কিনা? হ্যাঁ, এক কথা বলতে গেলে অবশ্যই। আর যেটা আমি যদি প্রেক্ষাপটটা বলি যে কেন এটা করতে হবে, সেটা হলো যাই আপনি ১৫ই আগস্টের পরে যে সরকার এসেছিল, তারপর যে সেনা ৭ই নভেম্বর যে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। উনি এদেশে প্রথম জাগদল করেন। তারপরে উনি এদেশের সাধারণ মানুষের কাছে গণভোট দিয়ে উনি হা না ভোট দেন, ওনার জনপ্রিয়তা উনি যাচাই করেন। এটা একটা গণতান্ত্রিক প্রসেস। এই কাজটি উনি করেছেন। উনি তো পারতেন, উনি স্বাধীনতার ঘোষক হিসেবে উনি এদেশের তখন নিজে স্বঘোষিত প্রধান সামরিক প্রশাসক যেহেতু ছিলেন, উনি সামরিক প্রশাসক ছিলেন এবং উনি এটা এই গণভোট না দিলেও পারতেন, কিন্তু উনি দিয়েছেন। উনি জনগণকে সম্মান করেছেন। আপনারা দেখেছেন উনি সারা দেশের প্রতিটা ইঞ্চি মাটিতে উনি ঘুরে বেড়িয়েছেন। উনি এই দেশে খাল খনন করে দিয়েছেন। উনি বলছেন আওয়ামী লীগ আজকে একটা অপপ্রচার করে খুব মারাত্মকভাবে। আপনারা লক্ষ্য করবেন মেজর জিয়াউর রহমান উনি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বলেছিলেন মানি ইজ নো প্রবলেম। মানি ইজ নো প্রবলেম কেন বলেছেন? এই কথাটি নিয়ে কটাক্ষ করে এই আওয়ামী লীগ। তারা বলে যায় উনি নাকি শেখ মুজিবুরকে হত্যা করে উনি ক্ষমতা দখল করতে চাইছেন, এই জন্য উনি বলেন নো, মানি ইজ নো প্রবলেম। মানে তুমি যে অপশাসন চালাইছো, তুমি যে দেশের দুর্ভিক্ষ করেছো, তুমি যা করেছো এক পেশে করেছো, এক দলের জন্য করেছো, এই দেশের সাধারণ মানুষের জন্য করো নাই। যখনই জিয়াউর রহমান ক্ষমতায় এসেছে, জিয়াউর রহমান ক্ষমতা দখল করেন না, ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, তখনই এই দেশের সর্বময় জনতা, ইভেন আমি বলবো আওয়ামী লীগের লোকেরাও জিয়াউর রহমানকে অ্যাকসেপ্ট করেছে। এবং ওনার এই ৩.৫ বছর এর ক্ষমতায় জিয়াউর রহমানের মতো এরকম একজন শাসক পৃথিবীর ইতিহাসে আর আছে কিনা আমার জানা নেই। খুবই বিরল। একজন সৎ, বিনয়ী এবং একজন আদর্শবান মানুষ। এই আদর্শ এমন আদর্শ ছিল যার ঘরে ওনার মৃত্যুর পরে একটা ভাঙা সুটকেস ছাড়া কিছু পাওয়া যায়। আওয়ামী লীগ কিন্তু এটা বেশ গর্ব করে বলে, এতে চরম সত্যও কিন্তু বলে যায়। আপনি লক্ষ্য করেছেন ওনার মৃত্যুর পর ওনার জানাজার লোকের যে সমাগম হয়েছে, এটা এখনো বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। তো এগুলা প্রমাণ করে জিয়াউর রহমানই একমাত্র বাংলাদেশের জনপ্রিয় এবং তিনি বাংলাদেশী মানুষের জনতা হবার যোগ্য। এবং আপনি যে ফাউন্ডার কথাটা বলছেন, আমি আপনাকে বলবো আমরা সংগ্রাম করেছি মুক্তিযুদ্ধে কি গণতন্ত্রের জন্য, আমরা সংগ্রাম করেছি ভোটাধিকারের জন্য, আমরা সংগ্রাম করেছি ভাতের অধিকারের জন্য, বাক স্বাধীনতার জন্য। জিয়াউর রহমান কি করেছেন? যখনই উনি ক্ষমতায় এসেছেন, উনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, শেখ মুজিবুর রহমান কিন্তু একদলীয় বাকশাল কায়েম করেছিলেন, 4টা পত্রিকা রেখে বাকি পত্রিকা নিষিদ্ধ করেছিলেন। জিয়াউর রহমান কি করেছেন? পত্রিকাগুলো ছেড়ে দিয়েছেন, তারপরে বহুদলীয় গণতন্ত্র চর্চা করেছেন এবং এই দেশে হ্যাঁ এক্স্যাক্টলি যে আওয়ামী লীগ নিষিদ্ধ বাকশালের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে, সে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে এনে এই শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ, জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশে পুনরায় রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। তার ফলশ্রুতিতে শেখ জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছে এই বিস্ফোড়া বাংলাদেশে এনে। এই বিস্ফোড়া যদি তখন না আনতো তাহলে হয়তো প্রেক্ষাপট ভিন্ন হতো। আমার দেশ আজকের যে তলানিতে পৌঁছেছে, আজকে যে আমরা এত প্রাণ দিতে হয়েছে, স্বাধীনতার পর এই দেশে 1500 লোক শহীদ হবেন, এই দেশের হাজার হাজার মানুষ গুম হবেন, হাজার হাজার মানুষ খুন হবেন, এটা কি কেউ কল্পনা করতে পারে? একটা স্বাধীন রাষ্ট্র, আমি তো এটা পাকিস্তানের করদ রাজ্য না,
আমি তো ইন্ডিয়ার বা কোনো বহিঃশত্রুর হাতে এই দেশ পড়েনি যে আমরা মুক্তিযুদ্ধ করতেছি। আমরা এই দেশের তাহলে বোঝা গেল ৭১ মুক্তিযুদ্ধ করেছি আমরা একটা দেশকে তাড়ানোর জন্য, এখন মুক্তিযুদ্ধ করেছি আমরা একটা শাসককে তাড়ানোর জন্য। এমন শাসক আমাদের উপর প্রতিষ্ঠিত হয়েছে, দুর্ভাগ্যজনক হলো সত্য, উনি শেখ মুজিবুর রহমানের কন্যা। জি, ৮১ পর থেকে দুই নেত্রীর বাংলাদেশ তৈরি হলো। শেখের বেটি শেখ হাসিনা রাজনীতি শুরু করলেন তার পিতার রাজনৈতিক দলটি নিয়ে, আর ম্যাডাম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়ার ১৯ দফা নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্ব দেওয়া শুরু করলেন। রাজপথে ৪৫ বছর দুজন নেত্রী নেতৃত্ব দিয়েছেন, একজন ৩বারের প্রধানমন্ত্রী, একজন ৫বার প্রধানমন্ত্রী হয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া আপসের নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্র মাতা, দেশমাতা উপাধি পেয়েছেন। শেখ হাসিনা তার ভাষায় বা তাদের কথিত অনুযায়ী মাদার অফ ফেমিনিটি, জননেত্রী, এই সমস্ত ট্যাগ নিয়ে তিনি রাজনীতি করেছেন। নোবেল কমিটিতে লবিং করে শেখ হাসিনা নোবেলের জন্য অনেক লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। দুই নেত্রীর বচন বাচন সবাই মোটামুটি আমাদের মুখস্থ। এই রাজপথ থেকে দুই নেত্রী আসলে কে কি অর্জন করলেন, এই দুই নেত্রীর নেতৃত্ব থেকে রাজনীতিবিদদের জন্য আসলে কি শিক্ষা রয়েছে? ৮১ থেকে ৯০ এর গণ আন্দোলন আপনি দেখবেন, ৮১ সাল থেকে এরশাদ বিরোধী আন্দোলনে প্রথম বেগম খালেদা জিয়া উনি কিন্তু একজন গৃহবধূ, উনি কোনো রাজনীতিবিদ না, উনি একজন মেজরের স্ত্রী, একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী, উনি ওইভাবেই থাকতেন। আমি শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাই, আমার পাশের বাড়ির একজন সুবেদার ছিলেন, উনি জিয়াউর রহমানের বাসায় ডিউটি ওনার ছিল। তো ওনার বাড়ি যেহেতু নোয়াখালী, ম্যাডামের বাড়িও নোয়াখালী, তো ওই জিয়াউর রহমান উনি যখন বাসায় সকালে যেতেন তখনই ওনাকে ম্যাডামকে ডেকে বলতেন, এই হাশেম আসছে, ওর কিছু দাও। তাহলে হাশেম সাহেবকে কি দিবে? ১ কাপ লাল চা আর মুড়ি দিতেন। এটাই ছিল মেজর জিয়ার খাদ্য তালিকা। তাহলে আপনারা বুঝতে পারেন একজন মেজর জিয়া, একজন প্রেসিডেন্ট কতটুকু মিতব্যয়ী, কতটুকু সচেতন হলে উনি ওনার পরিবারকে এইভাবে মেনটেন করতেন। এবং ওনার পরিবার বলতে ম্যাডাম খালেদা জিয়া কিন্তু কোনো ছোট পরিবারের সন্তান নয়, ওনার বাবাও অনেক বড় মাপের লোক ছিলেন, কিন্তু ওনারা রাজনীতিবিদ ছিলেন না। এই তো আজকে খালেদা জিয়ার বিরুদ্ধে শেখ হাসিনার যেই উক্তিগুলা আপনার মনে আছে, প্রতিটা উক্তি এত লজ্জাজনক, এত তিরস্কার করতেন উনি, যেগুলা বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় কখনো করেন নাই। এবং দুইজনের বক্তব্যের মাঝে এত বেশি ফার ডিফারেন্স, অতএব একজনের সাথে আমি একজনকে তুলনা করতে চাই না। কারণ হাসিনার তুলনা, খালেদা জিয়ার তুলনা কখনো হাসিনা হবেন না। এই জন্যই হবেন না, হাসিনা যদিও ওনাকে শিক্ষিত দাবি করেন, শিক্ষিত শুধু সার্টিফিকেট থাকলে শিক্ষিত নয়, এই কথাটা প্রমাণ করেছেন বেগম খালেদা জিয়া। এবং উনি দেশ নেত্রী হয়েছেন, উনি জননেত্রী হয়েছেন, উনি মাদার অফ ডেমোক্রেসি হয়েছেন। উনি যা এই দেশের গণতন্ত্রের জন্য উনি দীর্ঘ এই 16টি বছর উনি কারাগার ছিলেন। কারণ আমি বলবো যে এই হাসিনা ক্ষমতা আসার পর থেকেই বেগম খালেদা জিয়ার উপর একটা কারাগারের সিস্টেম চালু বজায় ছিল। যদিও আপনারা বলবেন হয়তো বা 2018-র আগেই উনি অ্যারেস্ট হয়েছেন, আমি বলবো না, সর্ব অবস্থায় ওনাকে ওনার নির্বাচনী প্রচারণায় বাধা দিছে, ওনাকে অনেক হেনস্থা করেছে। ওনার ছেলে কোকো সাহেব মারা গেলেন, ওইখানে উনি যে নাটক সৃষ্টি করেছিলেন, একজন মুমূর্ষ, একজন মৃত ছেলের জন্য একজন মায়ের আহাজারি তখন কি অবস্থায় থাকে, উনি সেটা না দেখে, বেগম খালেদা জিয়া তো তখন তোমার মতো এই নাটক বুঝেন নাই, উনি ওনার পার্টি অফিসে আসেন। আপনি এখানে লাইভ দিয়ে গণমাধ্যমকে জানিয়ে এইভাবে যাওয়ার অর্থ হলো আপনার মাঝে একটা রাজনৈতিক প্রতিহিংসা ছিল, যে আপনি জাতিকে বুঝাইতে, হ্যাঁ স্বার্থ সহিত আপনি বুঝাইতে চাচ্ছেন যে আপনাকে গেটে ঢুকতে দেন না। এটা সব অ্যাবসলিউটলি রং। আপনি দেশের প্রাইম মিনিস্টার, আপনাকে আটকায় কে? হ্যাঁ, আপনাকে আটকায় কে? এটা অ্যাবসলিউটলি রং। আপনি ওই সময় আপনি কোনো প্রটোকল না নিয়েও তো যেতে পারতেন। আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকতো, সমবেদনা জানানোর ইচ্ছা, প্রটোকল না নিয়ে যেতে পারতেন। আপনি কেন একবার রেড ফোনে ফোন করেন, একবার এটা করেন, একবার সেটা করেন, একবার লাইভে আসেন? এগুলা করার অর্থ যায় একটা দলকে, একটা নেত্রীকে
যেভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, এটা সম্পূর্ণ বুমেরাং হয়েছে। ম্যাডাম খালেদা জিয়ার ৪৫ বছর নেতৃত্বে তিনি আকর্ষণীয়তার বেশ কয়েকটি পরাকাষ্ঠা দেখিয়েছেন। ৮৬ নির্বাচন, 111-এর সময় তার ছেলেকে উল্টো দিকে তাকে প্রেসার রেখে রেখে তাকে অ্যাসল্ট করা হচ্ছে, আর মাকে বাধ্য করা হচ্ছে দেশ ত্যাগ করার জন্য। কিন্তু ডেমোক্রেসি রক্ষার্থে দলের নেতাকর্মীর দিকে তাকিয়ে তিনি এদেশ থেকে কিন্তু যাননি, এবং বারবার তাকে মিথ্যা ছলচাতুরির ভোটের দিকে আহ্বান করা হয়েছে। তাকে তার চিকিৎসাকে, তার জীবনকে সংকটাপন্ন করে তাকে প্যারোলা মুক্তির মতো প্রেশার পর্যন্ত করা হয়েছে। কোনোবারই তিনি আপোষ না করার কারণে যে নীতি দেখিয়েছেন এবং ডেমোক্রেসি যেভাবে সেভ করেছেন, যেভাবে নীতিবাক্য দ্বারা দেশের মানুষের জনপ্রিয় নন্দিত মানুষ হিসাবে পিস ফর ডেমোক্রেসির জন্য যে লড়াইটি করেছেন, এমন লড়াইয়ের সংগ্রামের ইতিহাস বিশ্বে বিরল। আমরা ইতিহাসের প্রধানমন্ত্রীকে দেখেছি বিগত 4 বছর আগে তিনি নোবেল লরিট হয়েছেন। অং সান সু চিকে দেখেছি তিনি ডেমোক্রেসির জন্য আন্দোলন করে সংগ্রাম করে তিনি নোবেল লরিট হয়েছেন। এ পর্যন্ত 54 জন নারী নোবেল লরিট হয়েছেন। আমরা কি দেখছি, বিশ্ব ইতিহাস কি বলছে ম্যাডাম খালেদা জিয়ার এই ত্যাগ তিতিক্ষাগুলি বিশ্ব মডেলরা কিভাবে চিন্তা করছে, নোবেল কমিটি কি চিন্তা করছে, ভবিষ্যতে তাকে এই ভূয়সী পুরস্কারে পুরস্কৃত করা হবে কিনা আমরা কি ভাবছি, বিশ্ব কি ভাবছে? ম্যাডাম খালেদা জিয়ার যে বাংলাদেশের ডেমোক্রেসিতে যে অবদান এবং বাংলাদেশের আন্দোলন সংগ্রামে উনি যে ভূমিকা রেখেছেন, বিশেষ করে 90-এর গণ আন্দোলনে এবং ৮৬-র নির্বাচনে উনি যে আপসহীন নেত্রী হিসাবে প্রতিষ্ঠা পেয়েছেন, এরপর উনি সবচেয়ে বড় আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত পেয়েছেন ১/১১ সরকার, 9/11-এর সরকার, জি ১/১১ সরকারের যে প্রস্তাবনা, ১/১১ সরকার আমার জানা মতে ওনাকে প্রস্তাব দিয়েছেন যে আপনারা ক্ষমতায় আসবেন আর আমাদেরকে শুধু দায় মুক্তি দেবেন, সেফ এক্সিট দিবেন। বেগম খালেদা জিয়া এতে স্বীকৃতি দেন নাই। স্বীকৃতি না দেওয়ার কারণে উনি হয়েছেন এদেশের বিরোধী দলীয় নেত্রী, তাও মাত্র ২৭টি আসন নেই। তো আর আরেকজন প্রধানমন্ত্রী হওয়ার আগেই প্রধানমন্ত্রীর চেয়ারে গিয়ে বসে গিয়েছে। এটা হলো যে উনি দেশ ত্যাগ করেছেন, উনি আমেরিকায় চলে গিয়েছেন, সেখান থেকে আবার যখন কনফার্ম হয়েছে যে ওনাকে ক্ষমতা দেওয়া হবে উনি তখন এসেছেন, কিন্তু বেগম খালেদা জিয়া একবারের জন্য যান নাই। এটাই ওনার আপসহীন প্রমাণ করে। এবং বেগম খালেদা জিয়া যে যান নাই সেজন্য তৎকালীন সরকার অনেক রাগ করেছেন, যার যে রাগের বহিঃপ্রকাশ তারেক রহমান সাহেবকে যেভাবে উল্টো করে পিটিয়েছেন এবং ওনার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছেন, যার ট্রিটমেন্টের জন্য উনি লন্ডন গিয়েছেন। আজকে আওয়ামী লীগ বলে যে উনি মুসলেকা দিয়ে লন্ডন গিয়েছেন, উনি রাজনীতি করবেন না। আরে তোমাদেরকে তো ওই রকম একটা পিটানো দরকার নাই, তোমাদেরকে শুধু 2টা বাড়ি দিলেই বলবা যে আর রাজনীতি করবো না। এখন বলো তোমরা, এখন আওয়ামী লীগ বলুক যে রাজনীতি করবে, আসো তোমরা রাজপথে আসো। এখন কেন কলকাতায় অফিস করো? এতদিন আমাদেরকে তো বলেছো গুপ্তচরের মতো কাজ করি আমরা, কিন্তু আমরা তো ময়দানে ছিলাম। তোমার 7 জানুয়ারি ইলেকশনেও আমরা প্রেস ক্লাবে ছিলাম, কিন্তু তোমরা এখন কোথায়? তোমরা এখন তো গুপ্তচরের চেয়েও খারাপ হয়ে গেছো। এত মেজরিটি নিয়ে আমি বলবো যে অনেকেই এখন ভাষণ দেয়, বয়ান দেয়, অনেক বুদ্ধিজীবী আমাদেরকে বুঝাইতে চেষ্টা করে বাংলাদেশে 40%, 30% হ্যান ত্যান আওয়ামী লীগ আছে, তাদের ভোট এদেরকে বাদ দিয়ে কি এদেশে ইনক্লুসিভ ইলেকশন হবে? আমি বলি নো, বাংলাদেশে যদি এই পার্সেন্টেজ থাকতো আওয়ামী লীগের, তাইলে তারা 14 সালেও ইলেকশনে ভোট দিত, ফেয়ার ইলেকশন দিত, কারণ তাদের তো মেজরিটি আছে। তারা 18 সালেও করতো, আমি করতো না তারা। আমি আপনাদেরকে শুধু একটা উদাহরণ দিয়ে বলে, ব্যারিস্টার মৌ 2018 সালে ইলেকশনে আমার আসনের যিনি বিএনপির প্রার্থী ছিলেন, উনি অবিসম্বাদিত, বাংলাদেশের অবিসম্বাদিত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, যাকে এক নামে সবাই চিনে। ব্যারিস্টার মওদুদ আহমদের নামে চিঠি লিখলে ঠিকানা লেখা লাগতো না, যে ব্যারিস্টার মওদুদ লিখে দিলেই হতো, একজনই ছিলেন। সেই মওদুদ আহমদকে ঘর থেকে বেরোতে দেয় নাই। আমি ওই ঘরে, আমি যেহেতু একটা দলের নেতৃত্ব দিচ্ছিলাম, আমি তখন আমার দলের পক্ষ থেকে এলাকায় ওনার নির্বাচনী ক্যাম্পিংয়ে গিয়েছিলাম এবং আমি ওনার বাসায় ছিলাম। আমি দেখেছি ওনার যে ছটপটানি, উনি একজন জনপ্রিয় নেতা, উনি বের হবে, উনি মানুষের সাথে কথা বলবে, ওনাকে কথা বলতে দেওয়া হয় না। ওনার বাড়ির দরজা আটকায় রাখছে, ওনাকে একেবারে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছে, চতুর্দিকে বোম বাস্ট করতেছে। এই একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে 2018 সালে ওনারা দিনের ভোট রাতে করেছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, ওবায়দুল কাদের সাহেব ওনার আসনের
এমপি, সে এমপি ভাইয়ের ফাঁসি হয়ে যায় মার্ডার কেসে। সেখান থেকে গিয়ে দুই ভাই এই ব্যারিস্টার মওদুদ সাহেবকে ক্ষমা চেয়ে মাফ চেয়ে পায়ে ধরে সালাম করে এই ক্ষমা প্রার্থনা করে ওনারা এটা থেকে মাফ নেয়, না হলে চিরতরে ওদের রাজনীতি শেষ হয়ে যেত। সেই মওদুদ সাহেব, ওই যে আমি বলবো না যে জিয়াউর রহমান সাহেব একবার ভুল করছেন যে হাসিনাকে এনে, মওদুদ সাহেবও জীবনে যদি একটা ভুল করেন সেটা করছে এই জাতিকে পথ দেখায়, তারপর সে এমপি হয়ে যায়। এর আগে কিন্তু তারা এমপি হন নাই। তো এর আগে হ্যাঁ এমপি একবার হয়েছে। জনাব তারেক রহমান তিনি বগুড়া জেলার গাবতলী উপজেলা কমিটি থেকে রাজপথে যুক্ত থাকতে থাকতে যেভাবে নেতৃত্বে আসলেন, জাতীয় নেতৃত্বে আসলেন, 20 দলের নেতৃত্ব দিলেন এবং আপনাদেরকে সবসময় যিনি গাইড করেছেন, তিনি রাজপথে যেভাবে নেতৃত্ব দিচ্ছিলেন তার নেতৃত্বের গুণকে খুন করার জন্য 111-এর মাধ্যম দিয়ে তারেক রহমানকে অ্যাসল্ট করে রাজনীতি না করার মুসলিকা আদায় করানোর পরে বিদেশে পাঠিয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার পুত্র সজীব জয়কে রাজনীতিতে প্রতিষ্ঠা করার জন্য যে অপপ্রচেষ্টা চালালেন তা আসলে কত পার্সেন্ট ব্যাহত হলো বা কতটা বুমেরাং হলো? আমি এক কথায় বলবো যে 100% উনি এটা ভুল করেছেন এবং এটা ওনার আশাহত হয়েছেন। উনি এটা কোনোভাবেই এক নেত্রীর পুত্রকে ঘায়েল করে নিজের পত্রিকা ওপেন মানে ডেভেলপ করতে চাইলে তা হয় না। কারণ ব্যক্তি দিয়েই ব্যক্তি উঠতে হয়, ব্যক্তির চরিত্র, ব্যক্তির রাজনৈতিক প্রজ্ঞা, জ্ঞান। মেজর বাংলাদেশের ইতিহাসে আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে আমাদের সাবকন্টিনেন্টালে এমন কোনো নেতা নেই যার পিতা একেবারে একজন সেনাপ্রধান, একজন স্বাধীনতার ঘোষক, একজন রাষ্ট্রপ্রধান, যার মাতা তিনবারের প্রধানমন্ত্রী। এই ধরনের ফ্যামিলি আপনি পাবেন না। অতএব তারেক জিয়ার যেই ভ্যালু এটা কিন্তু আপনি ইয়ের কাছে পাবেন না, ওয়াজেদ জয়ের কাছে পাবেন না। এই জন্যই পাবেন না যে সজীব ওয়াজেদ জয় নিজে কি বলেন তাও নিজে জানেন না। উনি বাংলাদেশের মানুষকে ওন করেন না। উনি কখনো 5,500 বলেন, উনি কখনো এ দেশকে জিন্দাবাদ কেন বলি আমরা সেটাই নিয়ে সমালোচনা করেন। উনি বাংলাদেশ জিন্দাবাদ কেন, আমি আপনার ওই প্রশ্নের আবার একটু হিংস দিতে চাই। আমি প্রায় বলি যদি বাংলাদেশের মানুষ সচেতন হতো তাহলে বহুত আগে আওয়ামী লীগকে ব্যান করতো। এই জন্যই ব্যান করতো যে বাংলাদেশ জিন্দাবাদ, এটা বাংলাদেশি সব, বাংলাদেশ সার্বভৌমত্ব বুঝে। আর বাংলাদেশে জয় বাংলা এটা কিন্তু ইন্ডিয়ান, এটা ভারতীয় একটি স্লোগান। অতএব আওয়ামী লীগ ব্যান্ড হওয়ার জন্য এই স্লোগানটাই যথেষ্ট। জনাব তারেক রহমান যেভাবে 111 থেকে একেবারে 36 জুলাই পর্যন্ত নেতৃত্ব দিলেন, আপনাদেরকে যেভাবে দফায় দফায় জুম মিটিং এর মাধ্যমে উজ্জীবিত করলেন, কোন আন্দোলন 70% সফলতা আসলো, কোন আন্দোলন 80%, কোন আন্দোলন 90% সফলতা আসলো, কিন্তু চূড়ান্ত বিজয়ের জন্য যে ধরনের কৌশল দরকার ছিল, খুবই উত্তেজনাময় পরিস্থিতি, 9 দফায় যেন আটকে যায়, 9 দফায় যেন আটকে যায়, থমথমে অবস্থা, কিভাবে হঠাৎ করে এক দফা হলো এবং আমাদের সেই কাঙ্ক্ষিত 36 জুলাই তথা 5 আগস্ট আসলো। এই আন্দোলন নিয়ে নানা রকম কথা পরিচালিত আছে। আপনি তো রাজপথের একজন নেতৃত্বদাতা, 20 দলের শীর্ষ নেতা ছিলেন, এখন 12 দলের শীর্ষ নেতা, একটি দলকে রিপ্রেজেন্ট করছেন। আপনার দল এই মাঠের রাজনীতিতে আসলে কিভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে তারেক রহমানের নেতৃত্ব খুঁজেছে? আপনি জেনে খুশি হবেন যে আমরা যখন এই আন্দোলন ছাত্রদের কোটা আন্দোলনে ছিল তখন আমরা সারা দেশব্যাপী 12 দলীয় জোট ভারতীয় পণ্য বর্জনের একটা ক্যাম্পেইন করতে, বয়কট আন্দোলন, হ্যাঁ পণ্য বর্জনের একটা ক্যাম্পেইন করতেছিলাম 12 দলীয় জোটের পক্ষ থেকে। এটা আমাদের প্রত্যেকটা বিভাগীয় সদরে হয়েছে। তখন আমার মনে হয় 11 জুলাই আমরা চট্টগ্রামে আমাদের ওই ক্যাম্পেইনটা ছিল, প্রোগ্রাম ছিল, আমরা যাচ্ছিলাম। আমরা যাওয়ার পথে কুমিল্লাতে আমরা অ্যাটাক, ছাত্র রাস্তা ব্লক করে, তো ব্লক করার পর আমরা অনেক ঘুরে তারপর চট্টগ্রাম পৌঁছাই, কিন্তু চট্টগ্রাম থেকে আবার আসতে পারবো বলে আমরা মনে করি নাই, কিন্তু আল্লাহর ইচ্ছা এসেছি। কিন্তু এই যে আন্দোলনটা এই পর্যায়ে যাবে তখন পর্যন্ত ছিল আমাদের এই আন্দোলনটা ছাত্রদের কোটা আন্দোলন।
আমরা ছিলাম যে সরকার যে যারা একমাত্র প্যাট্রোনাইজ ভারত, ভারতের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। আমি আমার বক্তব্যে প্রায় বলেছি, আপনি বক্তব্যগুলো দেখবেন যে আমি প্রায় বলতাম যে বাংলাদেশের একমাত্র ভারতীয় প্রোডাক্ট, 1 নাম্বার প্রোডাক্ট হলো হাসিনা। তাকে যদি আপনারা সরাইতে পারেন তাহলেই বাংলাদেশে ভারত বিতাড়িত হবে এবং হাসিনাও বিতাড়িত হবে। আল্লাহর ইচ্ছা, আল্লাহর অশেষ মেহেরবানিতে 17 জুলাই আমাদের আপনার জানা আছে যে আমাদের সর্বদলীয় যারা আমরা যুগপথে ছিলাম সবাই একটা প্রোগ্রাম ছিল প্রেস ক্লাব। আমি সকাল 9টায় আমি যখন প্রেস ক্লাবের সামনে এসে তখন সনসন নীরবতা, এই নীরবতার মাধ্যমে আমি এসেই শুনলাম যে রিজভিকে অ্যারেস্ট করছে। তারপর আমি একটু আগে এদিকে যখন আসলাম তখন এখানে র্যাব, পুলিশ এবং বিজিবি পল্টন মোড়ে খুব আমি আসলাম। এই সামনে আগানোর পরে এখানে ছিল যাই তখন ইসলামী ঐক্য জোটের সরমনাই পীর সাহেবের একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামের মধ্যে হঠাৎ হট্টগোল হলো। হট্টগোল হওয়ার পরেই এই গ্রেনেড, সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে হামলা শুরু করা হলো। আমাদের ওই সর্বদলীয় যে প্রোগ্রামটা ওটা আর হতে দিল না, ভণ্ডুল করে দিল। এটা 17 জুলাই থেকে আসলে আন্দোলনের মোটিভটা চেঞ্জ হয়। আমরা একটা চেয়েছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়া, আমরা একটা অফেন প্রোগ্রাম করব, কিন্তু সেটা না দিয়ে সরকার তখন আমাদেরকে বিভিন্নভাবে রেজভিকে অ্যারেস্ট করার পর সমস্ত নেতা কর্মীদেরকে সাঁড়াশি অভিযান চালিয়ে অ্যারেস্ট করতেছিল। আমি বলবো যে আমার ছাত্র ভাইয়েরা তখন আন্দোলন চালিয়ে গিয়েছে এবং এই যারা আমরা আড়ালে ছিলাম, যারা গোপনে ছিলাম, যারা বিভিন্ন জায়গায় ছিলাম, সবাই তার যার অবস্থান থেকে এই ছাত্র জনতাকে সহযোগিতা করেছে। আর এই সহযোগিতার প্রেক্ষিতে বাংলাদেশের এই রাজনীতিবিদ, ছাত্র জনতা, আপামর জনতা তখন রাস্তায় নেমে এসে জুলাই বিপ্লবটা আমাদের সংগঠিত হয়েছে। 5 আগস্ট, 4 আগস্ট আমি শাহবাগে আন্দোলন করেছি, প্রেস ক্লাবে শহীদ মিনারের প্রোগ্রামে গিয়েছি এবং আমাদের 12 দলীয় জোট তখন ঘরোয়া প্রোগ্রামও করেছি আমরা এইটার প্রতিবাদ। সব মিলে আমরা এই আন্দোলনে আমাদের 12 দলের সম্পৃক্ততা ছিল খুবই আপনি যদি আমি এই ফাঁকে আমি আপনাকে বলি, আমি মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে যে উদ্বুদ্ধ করেছিল যে রিভোল্ট করার মতো সাহসিকতা নিয়ে, তারই প্রেক্ষিতে আমি কিন্তু আপনি জানেন আমাদের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ কল্যাণ পার্টি, উনি 22শে নভেম্বর 21শে নভেম্বর উনি প্রেস ক্লাবে আমাদের 12 দলীয় জোটের সাথে গাদ্দারি করে, বেইমানি করে উনি আর একটা জোট ফ্রন্ট গঠন করে উনি আমাদের জোট ত্যাগ করেছেন আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করার জন্য। এবং ওনার বয়ানগুলো আপনি শুনলেন, সবগুলা উনি ওই এমপি হওয়ার জন্যই আমাদের জোট ত্যাগ করেছেন। জোট ত্যাগ করার পর এই সিদ্ধান্তের সাথে আমরা ওনার সমস্ত নেতা কর্মী এবং দায়িত্বশীলরা এটা মেনে নিতে পারি নাই। না পারার কারণে আমরা ওনাকে 10শে ডিসেম্বর এসে উনি এবং ওনার মহাসচিব ও অতিরিক্ত মহাসচিবকে বহিষ্কার করে, কারণ এই 3 জনেই এই মেকানিজমটা করেছে এবং আমাদের জোটকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের দলকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা এই জন্য ওনাদেরকে অব্যাহতি দিয়ে দিয়েছি, আমরা রিভোল্ট করেছি। আমরা শহীদ প্রেসিডেন্ট যেভাবে এইখানে অনেকটা শেখ মুজিবুর রহমানের মতোই আর কি, একজন খুব সানন্দে ওনাদের আত্মীয়তা গ্রহণ করতে গেলেন, কিন্তু উনি বলতেছেন আমি কিন্তু বিরোধিতা করতে যাচ্ছি। উনি এই কথা বলতেছেন আমি কিন্তু নির্বাচন করতেছি বিরোধিতা করার জন্য, কিন্তু প্রকারান্তরে উনি টাকা নিয়ে এবং ওনার চরিত্র যা কিছু আছে, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের পার্টটা করলেন মেজর জেনারেল ইব্রাহিম এবং একজন শামসুদ্দিন পারভেজ করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রোলটা। আমি তখন ওই ভূমিকায় ছিলাম এবং আমাকে তখন মানুষ যে সম্মান দেখিয়েছে, শ্রদ্ধা দেখিয়েছে, যেখানে গিয়েছি সবাই অনেকে উঠে দাঁড়িয়ে সেলুট করেছে যে ভাই আপনি এই কাজ করেছেন, আপনাকে রাইট টাইমে রাইট ডিসিশন নিয়েছেন। তো এই জন্য আমি সারা দেশবাসীর কাছে কৃতজ্ঞ, রাজনীতিবিদদের কাছে বিশেষ করে জনাব তারেক রহমান সাহেবের কাছে কৃতজ্ঞ। এই পুরস্কারটি, এই সঠিক সময়ে রিভোল্ট করার পুরস্কারটি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আপনার দলের প্রতি রাখা হবে কিনা, অন্তত চেয়ারম্যান হিসাবে যেহেতু নেতৃত্ব দিয়েছেন, জুলাই আন্দোলন করেছেন, নোয়াখালী 5-এর নন্দিত মুখ হিসাবে
আপনাকে জোটের শীর্ষ নেতা হিসেবে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হবে কিনা এই ব্যাপারে দলের কাছে, জোট নেতার কাছে, জনাব তারেক রহমানের কাছে, ম্যাডাম খালেদা জিয়ার কাছে আপনার কি প্রত্যাশা রয়েছে? হ্যাঁ, এটা আমি যেহেতু আন্দোলন সংগ্রামে ছিলাম, সে 10 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি একেবারে ইলেকশনের পরের দিন থেকে আমরা যুগপৎ আন্দোলন ছিলাম। এরপরেও যুগপৎ আন্দোলন শেষ হওয়ার পর আমরা বললাম না, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বয়কট আন্দোলনে যুক্ত হয়ে গেলাম। একেবারে সেটা জুলাই আন্দোলনের মধ্যেই আমাদের ঢুকে গেল। অতএব প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম বিএনপি মিডিয়া সেল প্রত্যক্ষ করেছে এবং প্রচার করেছে। প্রত্যেকটা জায়গায় আমার নাম আছে। অতএব আমি মনে করি যে জনাব তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া এটাকে দেখবেন এবং উনি আশ্বস্ত করেছেন, তারেক রহমান সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা অবশ্যই কাউকে ইয়ে করব না, আশাহত করব না, সবাইকে যার যার অবস্থান থেকে উনি পুরস্কৃত করবেন। শামসুদ্দিন পারভেজ, আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আপনার নির্বাচনী এলাকার জনগণ, দেশবাসী সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য। প্রিয় দেশবাসী এবং নোয়াখালী 5-এর জনগণ, আমার প্রিয় জনগণ, আমার বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জের সরফুকিরা ইউনিয়নে। আমি আমার ইউনিয়নের জনগণকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে ওনাদের শ্রম ঘাম মেধায় আজকে আমি শামসুদ্দিন পারভেজ। আমি মনে করি যে আপনারা যদি চান যে নোয়াখালী 5-এ একটা ক্লিন ইমেজের এবং সুপরিকল্পিতভাবে নোয়াখালী 5-কে সংগঠিত করার এবং নোয়াখালী 5-এর উন্নয়ন অব্যাহত রাখার জন্য এবং নোয়াখালী 5-কে বাংলাদেশের যে অবিসংবাদিত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেব যে নেতৃত্ব দিয়েছেন তার উত্তরসূরি হিসেবে আমরা আমাকে যদি জনাব তারেক রহমান সাহেব যদি মনোনয়ন দেন বা বিএনপি যদি মনোনয়ন দেন, আমি যদি আপনাদের কাছে আসতে পারি, আমি আপনাদের খেদমত করতে চাই এবং আপনাদের এই খেদমত করার সুযোগে আপনারা যদি আমাকে চান তাহলে দেশবাসী এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন তৃণমূল নেতৃত্ব, যিনি দীর্ঘ সময় রাজপথে নেতৃত্ব দিয়ে বিএনপির 20 দলের শীর্ষ নেতা ছিলেন, এখন 12 দলের শীর্ষ নেতা হিসেবে একটি দলের প্রতিনিধিত্ব করছেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন। তার কাছ থেকে যে কথাগুলি আমরা শুনলাম, ইতিহাসের অনেক বাকি আলোচনাগুলি আমরা করেছি, ইতিহাসের অনেক মীমাংসিত সত্যের ব্যাপারটি নিয়ে আলোচনা করি, অমীমাংসিত বিষয়গুলি আমরা উপস্থাপন করেছি। সেক্ষেত্রে অনেক উপাদান কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য রয়েছে এবং আগামীতে যদি বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হন, তার জন্য কিছু উপাদান রয়েছে। সেই প্রশ্নগুলি রেখে, কিছু মীমাংসিত অমীমাংসিত বিষয় সামনে রেখে, আগামী নির্বাচনের দিকে তাকিয়ে দেশবাসীর কাছে প্রশ্ন রেখে সবার সুস্থতা কামনা করে আজকের আলোচককে নতুন আলোচনা যুক্ত করার বা নতুন কোনো আলোচককে নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।